আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। এইচএসসি পর্বের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় দ্বিতীয় পর্বের ক্লাসটিতে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মিরাজ হোসেন মুন, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। গতকালের যে ক্লাসটি, সেই ক্লাসটিতে আমরা বিশ্বগ্রাম সম্পর্কে এবং বিশ্বগ্রামের ধারণা সম্পর্কে এবং সাথে বিশ্বগ্রাম প্রতিষ্ঠায় যে সকল উপাদান অত্যন্ত জরুরি সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছিলাম। আজকে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট যে উপাদানগুলো রয়েছে, অন্যান্য যে উপাদানগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা বিশদভাবে অথবা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। যেহেতু এটি একটি তত্ত্বীয় ক্লাস, তো আমি এখানে পয়েন্টগুলো লিখে রেখেছি এবং এই পয়েন্টগুলো আমি ব্যাখ্যা করব। তোমরা তোমাদের পছন্দ মতো রেফারেন্স যে কোনো বুক থেকে এইগুলোর বিস্তারিত ডিটেলসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, অথবা আমার কথাগুলো তোমরা নোট করে রাখতে পারো। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম বিশ্বগ্রাম আসলে প্রতিষ্ঠাটা কেন জরুরি, এর ইতিবাচক এবং নেতিবাচক যে প্রভাবকগুলো যেগুলো আমাদের সমাজে বিরাজ করে সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। আচ্ছা, জানবো এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য কি উপাদানগুলো রয়েছে। আমি প্রথম যে পয়েন্টটা আসবো সেটা হচ্ছে ইমেল। তো এই ইমেল সম্পর্কে তোমরা তোমাদের মাধ্যমিক পর্যায় থেকে জেনে আসছো যে এটি একটি আসলে ইলেকট্রনিক মেল সিস্টেম, যার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা নেটওয়ার্ককে ব্যবহার করে একটা কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে অথবা একটি ডিজিটাল ডিভাইস থেকে অন্য একটি ডিজিটাল ডিভাইসে আমরা কি করতে পারি, তথ্য বা মেসেজ বা ডেটা কিংবা গুরুত্বপূর্ণ কোনো নথি বা ডকুমেন্টস আমরা কিন্তু পাঠাতে পারি। সো এই বিশ্বগ্রামের ক্ষেত্রে, প্রতিষ্ঠার ক্ষেত্রে ইমেলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন ধরে নেই, আমরা যদি আজকে থেকে 20-25 বছর আগের কথা চিন্তা করি, যে কোনো ডেটা, যে কোনো তথ্য বা ইনফরমেশন কিংবা যে কোনো চিঠি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাতে কিংবা এক দেশ থেকে অন্য দেশে পাঠাতে অনেক সময়ের কিন্তু প্রয়োজন হতো, যে সময়টা কিন্তু এখন আর আমাদের প্রয়োজন হয় না। আমরা নিমিষেই ইমেল ব্যবহার করে খুবই অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে এই কম্পিউটার বা স্মার্ট ডিভাইসগুলোকে ব্যবহার করে আমাদের তথ্য, ডেটা কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু আমরা পাঠাতে পারছি। যেহেতু আমরা আগেই জেনেছি যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি কিন্তু অনেকটাই গুরুত্ব বহন করছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি বলবো ইমেলটা অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। ইমেলের মাধ্যমে আমাদের যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেকটাই সহজ হয়েছে। এর পরের যে বিষয়টা সেটা চলে যাবে হচ্ছে টেলিকনফারেন্সিং। আমি দ্বিতীয় পয়েন্টের কথা বলছি, টেলিকনফারেন্সিং। আমরা টেলিফোন এই শব্দটির সাথে অনেক বেশি পরিচিত। তো টেলিফোনে যেটা হয় একটা ইউনিকাস্টের মতো, দ্যাট মিনস এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দুজন মানুষের মধ্যেই কিন্তু কথাবার্তা বা যোগাযোগ স্থাপিত হয়। কিন্তু কনফারেন্স বলতে আমরা যেটা বুঝি যে অনেকগুলো মানুষের সমাবেশ, অনেকগুলো মানুষ একসাথে বসে কথা বলবে বা বিভিন্ন জায়গায় বসে কথা বলতে পারবে। তো কনফারেন্স বলতে আমরা যেটা চিরাচরিত ভাষায় বা কনভেনশনাল ওয়েতে আমরা যেটা বুঝতাম যে কনফারেন্স মানে একটা জায়গা থাকবে, নির্দিষ্ট জায়গা, যেখানে বিভিন্ন মানুষ বা অনেকগুলো মানুষ একত্রিত হয়ে নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে বা কনভারসেশন করবে। কিন্তু যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতির ফলে এই কনভারসেশন করার জন্য এই বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষগুলোকে কিন্তু একটা জায়গায় আসাটা এখন আর বাধ্যতামূলক নয়। কেউ যদি চায় সে তার নিজের অবস্থান থেকে, নিজের জায়গা থেকে এখন এই টেলিকনফারেন্সিং এর মাধ্যমে কিন্তু কনভারসেশন তাদের কন্টিনিউ করতে পারবে। এজন্য যেটা করতে হবে, শুধুমাত্র একটা ফোন কলে কিন্তু যথেষ্ট। আমরা যারা এমনি মোবাইল অপারেটরগুলো যারা ক্লাসিক ফোন ইউজ করি, যারা দেশের বিভিন্ন মোবাইল অপারেটরগুলো ব্যবহার করি, তারা কিন্তু এই টেলিকনফারেন্সিং এর সাথে আমরা অনেকটাই পরিচিত হতে শুরু করেছি। আমরা একসাথে 3-4 জনকে, সংখ্যাটা আরো বেশি হতে পারে, আমরা কি করতে পারি, একসাথে ফোন কল ইনিশিয়েট করে আমরা কিন্তু নিজেদের মধ্যে কনভারসেশন কন্টিনিউ করতে পারি। এক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ধরনের হয়রানি দেখা গেল, খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে কিংবা জরুরি কোনো সময়ে
একত্রিত হওয়ার প্রয়োজন পড়ছে বা নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করার প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই টেলিকনফারেন্সিং এর যে বিষয়টি সেটিকে কিন্তু আমরা আমাদের নজরে রাখতে পারি। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে, মোবাইল কমিউনিকেশন ডেভেলপমেন্টের ফলে এটি আরেকটি বলতে পারা যায় যে আমাদের তথ্য প্রযুক্তির বিশেষ উপহার। এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমরা কিন্তু এখন অনেক কিছু করতে পারছি। আমি লিস্টটা বলে শেষ করতে পারবো না, তবে কিছু কিছু জিনিস আমি তোমাদের সামনে উল্লেখ করি। ধরে নেওয়া যাক তোমরা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করছো, কিন্তু তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস অ্যাটেন্ড করা খুব জরুরি। আমি যেটা করতে পারি এখন, যেহেতু মোবাইল ফোনের অর্থাৎ মোবাইল ডেটার স্পিড বেড়ে গিয়েছে, ব্যান্ডউইথ আমাদের অনেক বেশি বেড়ে গিয়েছে, আমরা যেটা করতে পারি আমাদের মোবাইল নেটওয়ার্ক ইউজ করে আমি একটা ভিডিও কলের মাধ্যমে আমি কিন্তু এই ক্লাসটি সেই বিভিন্ন স্টুডেন্ট যারা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করছে কিংবা যে কোনো অত্যন্ত লোকালয়ে অবস্থান করছে তার কাছে কিন্তু আমি আমার এই ক্লাসটি পৌঁছে দিতে পারি। তার মানে আমার ক্লাসের সাথে কিন্তু এটা কিন্তু ইন্টারেক্টিভ, এটা কিন্তু অন্যান্য মাধ্যমের মতো নন ইন্টারেক্টিভ না, বা যেটাকে বলা হচ্ছে যে ব্রডকাস্ট টাইপের না, যে শুধু আমি এক পাশে কথা বলে যাব, স্টুডেন্টের ফিডব্যাক আমি নিব না। কারণ আমি কি করতে পারি, এই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অর্থাৎ এই জন্য বিভিন্ন অ্যাপ বা সফটওয়্যার ইউজ করে আমি কিন্তু আমার এই ক্লাসটি অনেক স্টুডেন্টের সাথে যারা দেশের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন প্রান্তে অবস্থান করছে তাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি। এছাড়া গুরুত্বপূর্ণ একটি মিটিং আয়োজন করা প্রয়োজন, যেখানে বেশ কিছু জিনিস প্রেজেন্টেশনের প্রয়োজন হয় অর্থাৎ প্রদর্শনের প্রয়োজন হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ভিডিও কনফারেন্সিং এর রাস্তা বেছে নিতে পারি। এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমরা কিন্তু ঘরে বসেই আমাদের নিজ অবস্থানে থেকেই আমাদের কিন্তু বিভিন্ন অফিসিয়াল কাজগুলো কিন্তু আমরা করে ফেলতে পারছি। সুতরাং ভিডিও কনফারেন্সিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেটা আমাদের যে করোনাকালীন পরিস্থিতি যেটা হলো, যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কিন্তু আমাদের দেশে আমরা চিকিৎসা সেবার ব্যবস্থা করতে পেরেছি। দেখা গিয়েছে অনেক চিকিৎসক যারা নিজেরা কোভিড, আমাকে কিন্তু এই বাসের টিকিট কাটার জন্য অবশ্যই বাস টার্মিনালে আসতে হবে, আমি যেখানেই বাস করি না কেন। তো সেক্ষেত্রে যদি বাস টার্মিনাল অর্থাৎ যেখান থেকে আমি বাসের টিকিট কাটবো সেটা যদি অনেক দূরত্বে হয়, তাহলে কিন্তু অনেক ধরনের হয়রানির শিকার হতে হয় বড় বড় শহরগুলোতে। বিশেষ করে যানজটের কথা যদি উল্লেখ করি, যে আমাদের ঘন্টার পর ঘন্টা কিন্তু সেখানে সময় অপচয় হয়। এছাড়া ওখানে গিয়ে আবার সিরিয়াল মেনটেন করতে গিয়ে দেখা যায় যে আমাদের অনেক সময় অপচয় হয়ে যাচ্ছে। তো এই সময়গুলো কিন্তু আমরা বাঁচাতে পারি এই রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমে। তার মানে এটি এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে আমরা যে কোনো স্মার্ট ডিভাইস বা কম্পিউটার ব্যবহার করে আমরা ঘরে বসেই কোনো বাস, ট্রেন কিংবা সিনেমা হল কিংবা রেস্টুরেন্টের আমরা কিন্তু সিট বুকিং করতে পারি। তো এর ফলে কি হয়েছে, একটা অটোমেশনের সূচনা হয়েছে। আমরা কিন্তু এর ফলে আমাদের অনেক হয়রানি কমে গিয়েছে এবং আমাদের কিন্তু অনেকটা স্বচ্ছতা এবং যেটা বলা হচ্ছে ট্রান্সপারেন্সি, যেটাকে বলা হচ্ছে, এটা কিন্তু নিশ্চিত হয়েছে। তার মানে আমি দেখা গেলো যে আমি একটা ঢাকা থেকে আমি দিনাজপুরে ফিরবো কিংবা ঠাকুরগাঁতে ফিরবো, আমার যদি বাসের টিকিট অনেকগুলো অ্যাভেলেবেল রয়েছে, দ্যাট মিনস খালি রয়েছে, কিন্তু কোনো কারণে ম্যানেজার আমাকে সেই টিকিটটি দিতে চাচ্ছেন না বা সে অধিক দামে সেটি অন্য কারোর কাছে বিক্রি করবেন, তো এই জিনিসটা কিন্তু আর এটার ফলে হচ্ছে না। তার মানে আমি কিন্তু সবকিছু স্বচ্ছভাবে আমার কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে দেখতে পাচ্ছি কতগুলো সিট ফাঁকা রয়েছে, প্রতিটির ভাড়া কত, এবং আমার কিন্তু এটার জন্য খুব সামান্য পরিমাণ একটি চার্জ আমি তাদেরকে পে করছি। তো এই রিজার্ভেশন সিস্টেমের ফলে কিন্তু আমাদের অনেক সময়ের অপচয় কমে গিয়েছে এবং আমাদের কিন্তু সেবার অর্থাৎ বিভিন্ন ধরনের যেটা বলা হয় যে গ্রাহক সেবা, সেটা কিন্তু অনেক বেশি উন্নত হয়েছে। পঞ্চম যে জিনিসটি সেটি হচ্ছে কর্মসংস্থান। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কর্মসংস্থান কিভাবে কাজ করছে সেটা একটু আমরা জেনে নিই। এটি আসলে এই বর্তমান মুহূর্তের, আমি যদি একটু আজকে থেকে 10 বছর 15 বছর আগের কথা বলিনি, যে সে তখন দেখা যেত বিভিন্ন চাকুরির যে সার্কুলার গুলো হতো অর্থাৎ নোটিশ যেগুলো হতো বিভিন্ন পেপারে কিংবা বিভিন্ন মিডিয়াগুলোতে, তখন কিন্তু এমন হয়েছে যে চাকরির সার্কুলার পাবলিশ হয়ে গেছে, কিন্তু কিন্তু যারা আসলে আবেদনকারী বা যারা সেই চাকরি করতে ইচ্ছুক তারা সেই নিউজটাই তারা পায়নি বা তারা সেই খবরটাই জানতো না। বাট বর্তমান বিশ্বে কিন্তু এটা কিন্তু কখনোই সম্ভব না, কেননা এখন বেশ কিছু সাইট রয়েছে যেখানে প্রতিনিয়ত
চাকুরির যে সার্কুলারগুলো সেগুলোকে কিন্তু সেই সাইটগুলোতে পাবলিশ করা হচ্ছে। তার মানে আমরা কিন্তু খুব সহজেই সেই ওয়েবসাইটগুলো ভিজিট করলে কিন্তু আমরা জানতে পারছি যে এই সপ্তাহে বা আজকের দিনে কতগুলো সার্কুলার হয়েছে। এটা হচ্ছে পূর্বের থেকে আগের যদি একটা কম্পারেটিভ যদি আমি সুবিধা বলি, সেই জিনিসটা কিন্তু তথ্য প্রযুক্তির ফলে কিন্তু হয়েছে। অর্থাৎ অনেকটা বড় একটা বেকার জনগোষ্ঠী যারা আসলে বিভিন্ন চাকরি খোঁজ করছে, তারা কিন্তু সেই চাকরির সার্কুলারগুলোকে একটা সমষ্টিগতভাবে এবং সুশৃঙ্খলভাবে একটা জায়গায় কিন্তু দেখতে পাচ্ছে। দ্বিতীয়ত আমি যদি বলি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক উন্নয়নের ফলে যারা এই তথ্য প্রযুক্তির বিভিন্ন কার্যক্রমগুলো বা বিভিন্ন কাজে যারা নিজেদেরকে দক্ষ করে তুলতে পারছে, তাদের জন্য কিন্তু বর্তমান বিশ্বে একটা বিশাল বড় একটা বাজার সৃষ্টি হয়েছে। তার মানে এখন কিন্তু বর্তমান বিশ্বে কোনো কাজ করার জন্য, কোনো চাকরি পাওয়ার জন্য স্পেসিফিক কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। তার মানে এমনটা না যে এটা করার জন্য ধরো যে একটা সার্কুলার রয়েছে, সেই সার্কুলার উল্লেখ করে দেওয়া আছে যে অবশ্যই আন্ডার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন লাগবে সার্কুলার এই চাকরিটার জন্য। এইটা কিন্তু এখন আর নেই। আর তুমি যদি যে কোনো কাজে দক্ষ হয়ে থাকো, সেটা হতে পারে কোনো এডিটিং এর কাজ, হতে পারে কোনো ভিডিও এডিটিং এর কাজ, হতে পারে কোনো ফটোগ্রাফি, হতে পারে তুমি খুব ভালো লিখতে জানো, হতে পারে তুমি খুব ভালো গান গাইতে জানো কিংবা সুর করতে জানো, যে কোনো কাজ, সেই কাজটাতে তুমি যদি দক্ষ হয়ে থাকো, তাহলে অনলাইনের মাধ্যমে কিন্তু এই কর্মসংস্থানের সুযোগ কিন্তু তুমি পেতে পারো। এবং এই যে কর্মপ্রাপ্তির যে বিষয়টা, সেটা কিন্তু শুধুমাত্র তোমার দেশে কিন্তু এখন আর ছড়িয়ে ছিটিয়ে নেই। তুমি কিন্তু এখন পুরো বিশ্বের অংশ হিসেবে বিশ্বের যে কোনো জায়গায় বা যে কোনো প্রান্ত থেকে তুমি তোমার কাজের সুযোগ কিন্তু করে নিতে পারো। তার মানে এই জন্য যেটা হতে হবে সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়গুলোতে তোমাকে অবশ্যই দক্ষ হতে হবে। দক্ষ হতে পারলেই তবে শুধুমাত্র তুমি সেই সুযোগটি গ্রহণ করতে পারবে। তাহলে কর্মসংস্থানের জন্য আমরা কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির উপরে কিন্তু আমরা বেশ নির্ভরশীল হয়ে পড়ছি, এবং বাংলাদেশ কিন্তু এই আউটসোর্সিং, আমি যেটা বলছি, এই আউটসোর্সিং এর ক্ষেত্রে কিন্তু নিজের ভালো একটি অবস্থান কিন্তু তারা তৈরি করে নিয়েছে। এরপরে ষষ্ঠ যে বিষয়টি আছে সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা ক্ষেত্রে আসলে আমাদের এই তথ্য প্রযুক্তির যে উপাদানগুলো, সেগুলো কিভাবে আসলে ভূমিকা পালন করছে। আমি একটু পূর্বে ফিরে যাই। দেখা যেত যে আমাদের সময় আমরা যখন 2000 থেকে 2010, 12, 14 পর্যন্ত পড়াশোনা করেছি, তখন শিক্ষা সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় ছিল যে বিষয়গুলো ব্যাখ্যা করার জন্য আমাদের শিক্ষকদের কাছে সেই ম্যাটেরিয়ালসগুলো ছিল না, সেই বিষয়বস্তু সম্পর্কিত ডকুমেন্টসগুলোর কি ছিল, অভাব ছিল। কিন্তু এখন আমি যদি চাই যে কোনো একটি শিক্ষা সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আমি হাজার হাজার রেফারেন্স কিন্তু আমি ইন্টারনেট থেকে কালেকশন করে আমি কিন্তু খুঁজে বের করতে পারবো। ধরে নেওয়া যাক আমি আমার যে কোনো শিক্ষার্থীদেরকে, তোমাদেরকে বললাম যে কোনো একটা বিষয় সম্পর্কে জেনে আসতে, কিন্তু দেখা গেল সেই বিষয়টা সম্পর্কে তোমার কোনো বই নেই, কোনো পেপার কাটিং নেই, যেটার উপরে আমরা নির্ভরশীল ছিলাম আমাদের শিক্ষা জীবনে। এখন কিন্তু তোমরা সেই টপিকটা নিয়ে তোমরা যদি গুগল করো, তোমরা যদি গুগলে সার্চ করো, তাহলে কিন্তু সেই টপিক রিলেটেড হাজার হাজার ডকুমেন্ট, লক্ষ লক্ষ ডকুমেন্টস কিন্তু তোমরা পেয়ে যাবে, রেফারেন্স পেয়ে যাবে। তবে অবশ্যই এই ডকুমেন্ট পাওয়ার ক্ষেত্রে বা রেফারেন্স পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা আমরা অবশ্যই পরবর্তীতে আলোচনা করব। তার মানে শিক্ষা ক্ষেত্রে আমাদের কিন্তু বৈপ্লবিক একটা পরিবর্তন এসেছে। কারণ আমরা শুধু আমাদের নিজের পাঠ্যপুস্তকে বা আমাদের নিজের কালেকশনের উপরে কিন্তু আমরা নির্ভরশীল নই। আমরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে, আমরা নেটওয়ার্কের মাধ্যমে আমরা কিন্তু বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো রেফারেন্স নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। এছাড়া আমি যদি বলি যে এই যে করোনা পরিস্থিতিতে বিভিন্ন স্কুল কলেজ কিন্তু বন্ধ হয়ে আছে গত 1 বছর থেকে, কিন্তু যারা এই তথ্য প্রযুক্তিকে আয়ত্ত করেছে, যারা আপন করে নিয়েছে, যারা নিজের কর্মের সাথে মিলিয়ে নিয়েছে, তারা কিন্তু তাদের শিক্ষা কার্যক্রম কিন্তু বন্ধ রাখছে না, তারা কিন্তু যথারীতি ক্লাস নিয়ে যাচ্ছেন। তো সেটা অবশ্যই শিক্ষা ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আরেকটি কথা না বললেই নয়, বাংলাদেশে সহ বিশ্বের অনেক জায়গা রয়েছে যেগুলো অনেক রিমোট বা অনেক বেশি গহীন এলাকা, যেগুলোতে যোগাযোগের ব্যবস্থার উন্নতি হয়নি। সেগুলোতে কিন্তু এখন পর্যন্ত এই দূরশিক্ষণ, যেটাকে আমরা বলি ডিস্টেন্স লার্নিং, সেটাও কিন্তু এই তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু সম্ভব হচ্ছে, এবং এটা কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে সহ বিদেশের বিভিন্ন জায়গায় এই প্রসেসটা কিন্তু চলছে। এর ফলে সেখানকার এই গহীন এলাকার যে মানুষরা, সেখানকার যে শিক্ষার্থীরা, তারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে না। এরপর আমি চলে যাবো চিকিৎসা ক্ষেত্রে।
চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার এখন অনস্বীকার্য। এখন যদি কোনো চিকিৎসক মনে করেন যে আমি শুধুমাত্র চিকিৎসা নিয়ে পড়েছি, আমি কেন তথ্য প্রযুক্তি নিয়ে জানবো, তাহলে সে কিন্তু পুরো একটা বিশাল একটা পৃথিবীর অংশ থেকে আমি বলবো তিনি এখন বঞ্চিত থাকবেন। তার মানে চিকিৎসা জীবনেও এই তথ্য প্রযুক্তির ব্যবহার কিন্তু এখন অনস্বীকার্য হয়ে পড়েছে। যেমন আমি শুরু থেকে শুরু করি, আগে রোগ ডায়াগনোসিস যেটা হতো সেটা কিন্তু সিমটম দেখে, জ্বর হয়েছে জিহ্বা দেখে, শ্বাস প্রশ্বাস দেখে, কিংবা হার্টবিট অনুভব করে অর্থাৎ শ্রবণ করে ব্যাপারটা ছিল। আমাদের ডায়াগনোসিসের পদ্ধতিটা ছিল কিন্তু অনেকটাই ফিজিক্যাল, আর আমরা কিন্তু এখন বিভিন্ন ডেটা এবং তথ্য উপাত্ত নিয়ে আমরা কাজ করতে পারছি। এই জন্য বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, এবং এই ডায়াগনস্টিক সেন্টারে ব্যবহৃত যে যন্ত্রপাতিগুলো রয়েছে এই সবগুলি কিন্তু তথ্য প্রযুক্তির উপাদান। এর ফলে সঠিকভাবে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে, এবং সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি তারা প্রদান করতে পারছেন। এরপর আমি চলে যাই চিকিৎসা ক্ষেত্রে। বড় বড় সার্জারিগুলো এখন যেগুলো হচ্ছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রোবোটিক সার্জনের মাধ্যমে কিংবা ল্যাপ্রোস্কোপিক সার্জনের মাধ্যমে। তার মানে কাটা ছিঁড়া যত কম করা যায়, যত রোগী কষ্ট লাঘব করা যায়, সেই পদ্ধতিগুলো আমরা কিন্তু আমাদের চিকিৎসা জীবনের জন্য আমরা কিন্তু বেছে নিচ্ছি। এছাড়া এখন আমরা কিন্তু দূরবর্তী কোনো জায়গা থেকেও আমরা কি করতে পারি, আমরা কিন্তু এই অপারেশনগুলো বা সার্জারিগুলো কিন্তু আমরা পরিচালনা করতে পারি। ধরে নেওয়া যাক বাংলাদেশের কোনো একজন রোগীর অবস্থা খুব ক্রিটিক্যাল, তার ইমার্জেন্সি একটা অপারেশন বা সার্জারির প্রয়োজন আছে, কিন্তু সেই ডাক্তার অবস্থান করছেন আমেরিকায়। তো আমরা এমন ব্যবস্থা করতে পেরেছি এখন, যার মাধ্যমে আমরা সেই আমেরিকায় বসে সেই ডাক্তার বাংলাদেশে সে রোগীর কিন্তু সার্জারি করতে পারবেন। তো এগুলো অবশ্যই তথ্য প্রযুক্তির বিশাল একটা উপাদান। এছাড়া বিভিন্ন প্রতিষেধক আবিষ্কার করার ক্ষেত্রে কিংবা অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি বিশাল একটা ভূমিকা কিন্তু পালন করছে। অষ্টম যে বিষয়টি সেটি হচ্ছে 8 নম্বর বিষয়, সেটা হচ্ছে গবেষণা। আমাদের বর্তমান বিশ্বে গবেষণার যে দ্বার উন্মোচিত হয়েছে এটা কিন্তু পূর্বের তুলনায় অনেক গুণে বেশি, আর এটার ক্ষেত্রে সব থেকে সহায়ক যে ভূমিকা পালন করছে সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমাদের আগে যে জ্ঞান, আমাদের যে আগে বিজ্ঞান, এই সবগুলোর যে গতি সেগুলো কিন্তু সীমিত ছিল, সেগুলো লিমিটেড ছিল শুধুমাত্র এই তথ্য প্রযুক্তির যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলো না থাকার জন্য। আমাদের এখন গবেষণা করার জন্য অনেক ধরনের বড় বড় কম্পিউটার রয়েছে, আমাদের বড় বড় ম্যাটেরিয়ালস রয়েছে, যেগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের গবেষণা করতে পারি। ধরে নেওয়া যাক যে আমরা যে বর্তমান বিশ্বে আমরা যে সকল উন্নত ফসল আবাদ করছি বা উন্নত যে ভ্যাকসিন আবিষ্কার করছি, অ্যান্টিডোট আবিষ্কার করছি, এই সবগুলো কিন্তু সূক্ষ্ম গবেষণারই ফসল। আর এই সূক্ষ্ম গবেষণা করার জন্য আমাদের কিন্তু তথ্য প্রযুক্তির বিকল্প ছাড়া অন্য কোনো পথ কখনোই ছিল না। তার মানে এই ধরনের গবেষণাগুলো করার জন্য আমাদের কিন্তু তথ্য প্রযুক্তির যে উপকরণগুলো আছে সেগুলো নিয়েই কিন্তু আমাদের গবেষণা করতে হয়। তো এই গবেষণার দ্বার উন্মোচিত হয়েছে অনেকটাই, এবং এটা অনেকটাই উন্নতি লাভ করেছে আমাদের তথ্য প্রযুক্তির বিকাশের ফলে। এরপর আমি যদি চলে যাই অফিস, 9 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে অফিস ব্যবস্থাপনা। এটা অনেকাংশে প্রভাবিত করেছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমরা আগে অফিস বলতে যেটা বুঝতাম যে অনেক কাগজ থাকবে, অনেক ডকুমেন্ট থাকবে, এখানে সেখানে কাগজের ছড়াছড়ি, এখানে সেখানে টেবিলের ছড়াছড়ি, বাট এখন কিন্তু সেটা অনেকাংশে কমে গিয়েছে। ইভেন আমরা কিন্তু অফিসটাকে এখন বাসায় নিয়ে চলে আসছি। আমরা তথ্য প্রযুক্তির সহায়তার ফলে আমরা অফিসিয়াল যে কাজগুলো সেগুলো অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা কি ঘরে বসে কিন্তু সম্পাদন করতে সক্ষম। বিভিন্ন তথ্য সংরক্ষণের জন্য, বিভিন্ন তথ্য তৈরি করার জন্য বা সেগুলোকে ডকুমেন্ট করার জন্য আমরা কিন্তু বিভিন্ন কম্পিউটার এখন ব্যবহার করতে পারি। আমাদের নির্ধারিত পণ্যের যে সংখ্যা বা নির্ধারিত কাজের যে সংখ্যা সেগুলো কিন্তু আমরা কি করতে পারি, এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা কিন্তু ব্যাপক সুবিধা লাভ করতে পারি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার ফলে কাজের গতি যেমন বেড়েছে, তেমনি স্বচ্ছতা ও জবাবদিহিতাও কিন্তু নিশ্চিত হয়েছে। এরপরে আমি চলে যাচ্ছি আমাদের 10 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে বাসস্থান। এখনকার আমাদের যে বাসস্থান, আমরা যখন আজকে থেকে 10 বছর আগের বা 15 বছর আগের কথা যদি চিন্তা করি, আমরা কিন্তু এই নিজের বাসার বা নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে কিন্তু বেশ চিন্তিত ছিলাম। তো এখন কিন্তু আমরা এই নিরাপত্তা বা সুরক্ষা এই সব দিক থেকে কিন্তু আমরা কিন্তু এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ফলে আমরা কিন্তু অনেক বেশি লাভবান হচ্ছি।
আমরা সিসিটিভি ক্যামেরার আওতায় পুরো বাসাকে কাভারেজের মাধ্যমে শুধুমাত্র বাসস্থান নয়, অন্যান্য যে এলিমেন্টগুলো আমি এখানে উল্লেখ করেছি, যেমন শিক্ষা, অফিস কিংবা অন্যান্য জায়গাগুলোতেও আমরা কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে পারছি। তার মানে আমার নিরাপত্তা জায়গাটা সুরক্ষিত হলো, সেটি হচ্ছে এই তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে। এরপরে আমি যদি দ্বিতীয় পয়েন্টের কথা বলি, সেটি হচ্ছে আমরা কিন্তু এখন স্মার্ট হোম বা স্মার্ট টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন স্মার্ট ডিভাইস করে আমার বাসার মধ্যকার সকল ধরনের গতিবিধি আমি কিন্তু এখন আমার স্মার্টফোন বা যে কোনো ডিজিটাল ডিভাইসের মধ্যে কিন্তু আমি এটাকে দেখতে পারি, বা এটার আমি পুরো একটা ভিউ আমার ফোনে বা স্মার্ট ডিভাইসে কিন্তু আমি নিয়ে আসতে পারি। দেখা গেছে আমি কর্মক্ষেত্রে আমি অন্য একটা জায়গায় থাকছি বা বাসা থেকে অনেক দূরত্ব অবস্থান করছি, এই মুহূর্তে আমার বাসার মধ্যে কি হচ্ছে না হচ্ছে সব ধরনের অ্যাক্টিভিটিসের আমি কিন্তু ফলাফল আমি আমার ফোনে আমি কিন্তু পেতে পারি। তো এটা হচ্ছে স্মার্ট হোমের যে আইডিয়া, সেটার কথাই বললাম। তো এটা শুধু আইডিয়া না, আইডিয়া বলে ভুল হবে, এটা আসলে এখন ইমপ্লিমেন্টেশনে চলে গেছে এবং বিভিন্ন বাসা বাড়িতে আমরা কিন্তু সর্বোচ্চ টেকনোলজিগুলো কিন্তু এখন আমরা ব্যবহার করতে শুরু করেছি। এরপর আমি 11তম যে পয়েন্টটি, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যের কথা যদি বলি, এখন বর্তমান বিশ্বে আমরা কিন্তু যেহেতু বলেছি আমরা এখন পৃথিবীর অর্থাৎ পুরো বিশ্বের আমরা অধিবাসী, তার মানে আমাদের ব্যবসা কিন্তু এখন আর আমাদের নিজস্ব জায়গা বা নিজস্ব পরিমণ্ডলে কিন্তু এটি সীমাবদ্ধ নয়। আমরা পুরো বিশ্বে, আমরা পুরো পৃথিবীতে আমরা কিন্তু আমাদের ব্যবসার পরিধি আমরা বাড়াতে পারছি। তো আগে যেটা দেখা যেত যে আমি আমার যে কোনো পণ্যের অর্ডার নেওয়ার জন্য বা অর্ডার করার জন্য আমাকে বিদেশে যেতে হতো, কিন্তু আমরা এখন কি করতে পারি, স্মার্ট ডিভাইসের মাধ্যমে যে কোনো ফোন বা ভিডিও বা তথ্যপাত্রের ভিত্তি করে আমরা কিন্তু সেই ডকুমেন্টটি বা সেই পণ্যটি আমি কিন্তু আমার দেশে বসেই অর্ডার করে ফেলতে পারছি। এছাড়া যে কোনো পণ্য বা যে কোনো ব্যবসায়িক জিনিসপত্র বা যে কোনো কিছু আমরা কিন্তু আমাদের দেশে অবস্থান করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমরা কিন্তু এটা এখন আমরা বাংলাদেশে অর্ডার করতে পারি। এছাড়া ব্যবসার ক্ষেত্রে যদি আরেকটা বড় একটা বিষয় আসে, সেটা হচ্ছে পণ্য ব্যবস্থাপনা। পণ্য ব্যবস্থাপনাটা অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই হিসেব নিকেশের অঙ্কটা কিন্তু তথ্য প্রযুক্তি আমাদের অনেক সহজ করে দিয়েছে। যেমন ধরে নেওয়া যায় যে কতগুলো পণ্য আমার স্টক রয়েছে, আমার পণ্যের চাহিদা কতটুকু বাজারজাত করতে হবে, কিংবা গত সপ্তাহে আমার টোটাল ফিগার কতটুকু ছিল, অর্থাৎ আমার লেনদেন কতটুকু ছিল, এই সব ধরনের হিসাব নিকাশের ক্যালকুলেশন কিন্তু তথ্য প্রযুক্তি আমাদের অনেকটাই সহজ করে দিয়েছে। এছাড়া পেমেন্টের কথা তো বললাম যে আমরা যেহেতু অর্ডার করব ঘরে বসেই, সুতরাং আমরা ঘরে বসে আমরা কিন্তু সেই পণ্যের দামটাও কিন্তু পরিশোধ করে দিতে পারছি। এরপরে পরের একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বাংলাদেশে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ জনপ্রিয়তা লাভ করেছে, সেটা হচ্ছে ই কমার্স, ইলেকট্রনিক কমার্স। বিশেষ করে এই করোনাকালীন পরিস্থিতিতে আমরা যারা ঘরের বাইরে কেনাকাটার জন্য যেতে পারিনি, তাদের জন্য কিন্তু ই কমার্স অনেকটাই জনপ্রিয় হয়েছে। আমরা ঘরে বসে কিন্তু পণ্যের অর্ডার করতে পারছি এবং নিজের চাহিদা মতো আমরা নিজের পছন্দ মতো আমরা কিন্তু সেই পণ্যটা আমাদের হাতের নাগালে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই ই কমার্সের আইডিয়াটা মূলত এরকমই। এইভাবে এখন কি করা যায়, কোনো স্টোর, এটার জন্য কোনো স্টোরও দরকার নেই। যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু ঘরে বসে থেকেই বিভিন্ন পণ্য নিয়ে তাদের ব্যবসা কিন্তু এই ই কমার্সের মাধ্যমে কিন্তু শুরু করতে পারছে। আর ই কমার্সটা যেহেতু এর প্রচারণা এবং এই সকল কিছু যেহেতু বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল, সুতরাং এক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি বাদ দিলে এই ই কমার্সের কোনো অস্তিত্বই কিন্তু থাকে না। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে ই কমার্সের জন্য আমাদের তথ্য প্রযুক্তি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে আমি যদি 13 নম্বর যে পয়েন্ট, সেটার ক্ষেত্রে চলে যাই, সংবাদ মাধ্যম। আমরা বিশেষ করে এখন সংবাদ মাধ্যমের উপর আগে যেটা, অর্থাৎ আজকে থেকে আমি যদি 10-15 বছর আগের কথা জিজ্ঞাসা করি বা 20-25 বছর আগের কথা উল্লেখ করি, তাহলে সংবাদের জন্য আমরা পুরোপুরি নির্ভর থাকতাম কিন্তু আমাদের 2-1টি টিভি চ্যানেল কিংবা বিশেষ করে সংবাদপত্রের উপর। বাট এখন আমরা কিন্তু শুধুমাত্র সংবাদ মাধ্যমগুলোর উপর, অর্থাৎ নির্দিষ্ট কয়েকটি পেপার কিংবা নির্দিষ্ট কয়েকটি টেলিভিশনের উপর কিন্তু আমরা কিন্তু নির্ভরশীল নই। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে অনেকগুলো টিভি চ্যানেল এখন আমরা দেখতে পাই এবং আমাদের পছন্দ মতো যে কোনো সোর্স থেকে আমরা কিন্তু আমাদের
খবর কিন্তু সংগ্রহ করতে পারি। এছাড়া ইন্টারনেটে অ্যাক্সেসের ফলে আমরা কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তের খবর, যে কোনো কিছুর ডেটা আমরা কিন্তু এই ইন্টারনেটের মাধ্যমে আমরা কিন্তু পেয়ে যেতে পারি। বিশ্বের কোনো কিছুই কিন্তু এখন আর লুকানো নেই, অর্থাৎ তথ্য গোপন করা এখন কিন্তু কোনোভাবেই সহজ নয়। তো এই ছিল সংবাদ মাধ্যম, এবং সংবাদ মাধ্যমে একটি বৈপ্লবিক পরিবর্তন কিন্তু এসছে। এরপরে 14 নম্বরের যে পয়েন্টটি, সেটা হচ্ছে বুলেটিন বোর্ড। আমরা যারা এখনো ঢাকা শহর বা বড় বড় শহরের বাইরে বসবাস করছি, তাদের ক্ষেত্রে এই বুলেটিন বোর্ডটি এখনো পরিচিত না হলেও ঢাকা সহ বিভিন্ন বড় বড় শহরগুলোতে, বিশ্বের বড় বড় শহরগুলোতে এই বুলেটিন বোর্ড কিন্তু অত্যন্ত জনপ্রিয়। আমরা সাধারণত যে বুলেটিন বোর্ড বা যে বোর্ডগুলো বা অ্যাডভার্টাইজিং বোর্ড যেগুলো আমরা বাইরে দেখতে পাই, সেগুলো কিন্তু অনেকটা স্থির চিত্র প্রকাশ করে। তার মানে বছরের পর একটা ছবি থেকে যাচ্ছে, তারপরে নির্দিষ্ট সময় পর তারা আবার ছবিটা চেঞ্জ করছে। এভাবে কিন্তু তাদের বুলেটিন বোর্ডগুলো এখনকার আমাদের যে বুলেটিন বোর্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিচালিত হয়। বাট আমরা ঢাকা সহ এখন বিভিন্ন বড় বড় শহরগুলোতে লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের ডিজিটাল স্মার্ট বুলেটিন বোর্ড কিন্তু চলে এসছে, যেখানে বিভিন্ন রকমের তথ্য উপাত্ত তো প্রদর্শন করা যায়, সাথে সাথে নির্দিষ্ট ফি এর বদলে আমরা কিন্তু কি করতে পারি, নিজেদের বা যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের আমরা কিন্তু বিজ্ঞাপনও কিন্তু প্রচার করতে পারি। এই বুলেটিন বোর্ডটাও কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলেই এটি সম্ভব হয়েছে। এরপরে অতীব গুরুত্বপূর্ণ বিষয় এবং পয়েন্ট, সেটি হচ্ছে 15 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে বিনোদন এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কতটা ভূমিকা পালন করছে। আমরা একটা সময় টেলিভিশনের উপর নির্ভরশীল ছিলাম, এছাড়া বিভিন্ন সিনেমা হলগুলো, এছাড়া বিভিন্ন খবর বা সাময়িকীর উপর আমাদের বিনোদন পুরোটাই নির্ভরশীল ছিল। বাট এখন কিন্তু পুরো পৃথিবী কিন্তু পাল্টে গেছে। আমরা কিন্তু দেশের বিভিন্ন সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার পরোক্ষ একটি কারণ কিন্তু এই তথ্য প্রযুক্তির উন্নতি। এই তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা কিন্তু ঘরে বসেই লেটেস্ট আপডেট কোনো একটা সিনেমা বের হয়েছে, সেই সিনেমাটাও কিন্তু আমি আমার ঘরে বসে দেখে নিতে পারছি। তার মানে আমাদের যে বিনোদন সেটা কিন্তু অনেকাংশে কি হয়েছে, সুলভ হয়েছে, সহজ হয়ে গিয়েছে, এবং এখানে সবারই কি রয়েছে, সবারই এখন অ্যাক্সেস রয়ে গেছে। এর কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে তথ্য প্রযুক্তির কোনো বিকল্প এখন কিন্তু আমরা পাচ্ছি না। কেননা পূর্বে এমনও হতো যে বন্ধু কোনো বন্ধুর সাথে 20-25 বছর পর দেখা হতো, বাট এখন আমরা যদি সিম্পল কারো একটা সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা আইডি থেকে থাকে, আমরা কিন্তু খুব সহজে সেই বন্ধুটার সাথে, সেই মানুষটার সাথে সংযুক্ত হতে পারছি। তবে এই ক্ষেত্রে সামাজিক কতটা অবক্ষয় হয়েছে বা সামাজিক কতটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি, এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে হ্যাঁ, নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপনটা কিন্তু আগের থেকে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। এটা কিন্তু এই তথ্য প্রযুক্তির বিকাশের ফলে আমরা কিন্তু এই সুবিধাটা লাভ করছি। এরপরে 16তম একটি বিষয়, যেটি একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে সাংস্কৃতিক বিনিময়। আমরা অবশ্যই যেহেতু এখন বিশ্ব সমাজের অন্তর্ভুক্ত, বিশ্ব সমাজের অধিবাসী, আমাদের কিন্তু আগের আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কালচার, আমাদের সভ্যতা আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আমরা কিন্তু বাইরের কালচার সম্পর্কে আমাদের জানার যে ক্যাপাসিটি বা জানার যে পদ্ধতি বা উপায়গুলো, সেগুলো কিন্তু আজকে থেকে 15-20 বছর আগে কিন্তু সীমিত ছিল। কিন্তু বর্তমান বিশ্বে যেহেতু ইন্টারনেট এবং নেটওয়ার্কের মাধ্যমে আমরা সবাই সবার সাথে কানেক্টেড, সবাই সবার সাথে যোগাযোগ করছি, তার মানে আমরা কিন্তু খুব সহজেই অন্যের সংস্কৃতি, অন্যের সভ্যতা আমরা কিন্তু সেগুলো পর্যবেক্ষণ করতে পারছি, আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের কাছ থেকে আমরা শিখছি। এখন কি শিখছি সেটা আমাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়। কেউ ভালোটা শিখছি, কেউ হয়তো খারাপটা শিখছি, এবং সেই খারাপটা হয়তো পুরো সমাজ কিংবা দেশের জন্য অনেক সময় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে এই যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে আমাদের কিন্তু সাংস্কৃতিক বিনিময় কিন্তু হচ্ছে। আমরা যদি পজিটিভ জিনিসগুলো দেখি, যে আমাদের যে ভালো যে দিকগুলো রয়েছে, বাংলাদেশের সমাজ ব্যবস্থার যে সংস্কৃতি, বাংলাদেশের যে সংস্কৃতি, সেগুলো কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে এই তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে। তো আমার মনে হয় ক্লাসটা একটু দীর্ঘায়িত হলো, তবে আমি চেষ্টা করেছি এই সংশ্লিষ্ট অর্থাৎ বিশ্বজ্ঞান প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট যে উপাদানগুলো আছে, এই 16টি বিষয় সম্পর্কে বিশদভাবে বর্ণনা করার। আশা করছি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছ।
তারপরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। তোমাদের সবগুলো সমস্যার সমাধান আমি ব্যক্তিগতভাবে নেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবে না, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটি ক্লিক করে রাখবে, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।